আচ্ছা, তাহলে আলোচনা শুরু করতে পারি। আমরা আজকে কি আলোচনা করব সেটা একটু সংক্ষেপে বোর্ডে লিখি, তারপরে আমরা যাই। মূলত আলোচনা করব হচ্ছে জন ডন আর হচ্ছে জন মিল্টন। এই দুইজন রাইটারকে নিয়ে আমরা আলোচনা করব আজকে। এর সাথে বোনাস আরো দুই একজন রাইটার যদি সম্ভব হয় আলোচনা করব। আসেন তাহলে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব। আজকের আলোচনা হচ্ছে জন ডান এবং জন মিল্টন। শুরু হচ্ছে আজকের ইংরেজি লিটারেচার ক্লাস জন ডন এবং জন মিল্টন নিয়ে আলোচনা। প্রথমেই আমরা দেখব জন ডন নিয়ে। দেখেন, জন ডন ইনি একজন কবি ছিলেন, ইংল্যান্ডের কবি। সো ওনার সম্পর্কে আমরা খুব একটা বিস্তারিত জানবো না, শুধুমাত্র প্রয়োজনীয় যে তথ্যগুলো আমার বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে, স্পেশালি বিসিএস পরীক্ষাতে আসতে পারে, সেই বিশেষ বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। তো প্রথমে আমরা জন ডন সম্পর্কে জানবো। জন ডনের বেশ কিছু তথ্য রয়েছে, অল্প কিছু তথ্য আমরা একটু এখান থেকে দেখে নেই। জন ডন হচ্ছে মূলত লন্ডনে জন্মগ্রহণ করেছে, লন্ডনের টিচার। এখানে এইগুলো লাগবে না, আপনাদের যে জায়গাটা লাগবে সবচেয়ে বড় সেই জায়গাটা নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা। জন ডনের উপাধি সমূহ। জন ডনের উপাধি কি? আমরা জন ডন সম্পর্কে জানলে প্রথমেই তার ব্যক্তিগত উপাধি জানবো। দেখেন, আমরা কিন্তু বলেছি প্রত্যেকটা রাইটার সম্পর্কে প্রথমে তার উপাধি জানবো, এরপরে তার সাহিত্যকর্মগুলো জানবো, এরপরে হচ্ছে তার সাহিত্যকর্মের বিস্তারিত বর্ণনা যদি থাকে, এরপরে তার কোটেশনগুলো জানবো এবং সবশেষ আমরা এমসিকিউগুলো সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমেই তার উপাধি জানি। জন ডন ছিলেন হচ্ছে ফাদার অর লিডার অর মেটাফিজিক্যাল পয়েট। এখন মেটাফিজিক্যাল কবিদের নেতা বা অগ্রগামী ছিলেন। তো মেটাফিজিক্যাল কবি, সো মেটাফিজিক্যাল কথাটার মানে কি এইটা আগে আমরা একটু বুঝে নেই। মেটাফিজিক্যালের মানে কি? দেখেন, মেটা মানে হচ্ছে ছাড়া। আমরা একটু বলি মেটা মানে হলো ছাড়া। মেটা মানে কি বলেন তো? ছাড়া। আর ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে দৈহিক। মানে এই যে এই শব্দটাকে আমরা একটু ভেঙে দেই, যে মেটাফিজিক্যাল পয়েন্ট বলতে কি বোঝায়। মেটা মানে ছাড়া আর ফিজিক্যাল মানে হচ্ছে দৈহিক। ফিজিক্যাল মানে হচ্ছে দৈহিক। তার মানে হলো দৈহিক ছাড়া। এখন আসি, দৈহিক বিষয় ছাড়া এই কথাটার মানে হচ্ছে যে জন ডনের সময়কালে, অর্থাৎ এইটা হচ্ছিল জ্যাকোবিয়ান পিরিয়ডে, ওই সময় যারা কবি ছিলেন তারা বেশিরভাগই ছিলেন হচ্ছে সাধারণভাবে মানুষ যে কি বলবো, জীবনে ভোগ লোভ লালসা এই জায়গাগুলোতে থাকতো। আর সেই সময় এসে এই দৈহিক ভোগ বা যেটাকে প্রেমের যে নেতিবাচক জায়গাটা, সেটা থেকে চেঞ্জ করে এই ধার্সে যে রাইটারগণ ছিল তাদেরকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। তার মানে যারা হচ্ছে দৈহিক বিষয়টাকে বাদ দিয়ে মনের বিষয় অথবা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যে প্রেমের বিষয়টাকে আলোচনা করতো, প্রেম ভালোবাসা, সেটাকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। তো মেটাফিজিক্যাল পয়েমস আছে অনেকেই, এর মধ্যে হচ্ছে ফাদার হচ্ছে জন ডন। এই কারণে জন ডনকে আমরা একটু পড়ছি। এরপর আসেন দ্য গ্রেটেস্ট লাভ পয়েট, এবং সে ছিল বিখ্যাত ভালোবাসার কবি বা পয়েট অফ লাভ, ভালোবাসার কবি বলতে পারেন। আর একটা হচ্ছে পয়েট অফ রিলিজন, তার মানে ধর্মের কবি বা ধার্মিক কবি, তাই তো? তার মানে হচ্ছে ধর্মভিত্তিক লেখালেখি করেছেন, এছাড়াও হচ্ছে প্রেম ভিত্তিক লেখালেখি করেছেন, কিন্তু সেইটা ছিল মেটাফিজিক্যাল। মেটা অর্থাৎ দৈহিক বিষয় ছাড়া অন্যান্য কি বিষয় আছে, যেমন আছে হচ্ছে আত্মা নিয়ে কথা বলা, অর্থাৎ সোল, আত্মা, মাইন্ড, মন নিয়ে কথা বলা, তারপরে প্রকৃতির ভালোবাসা নিয়ে কথা বলা, হ্যাঁ, এই টাইপের বিষয়গুলো নিয়ে হচ্ছে ওনারা কবিতা লিখতেন। ওকে, জন ডনের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম আছে, আমরা একটু সাহিত্যকর্মগুলো দেখি। জন ডনের সাহিত্যকর্ম হচ্ছে ভার্স লেটার্স। এইটা একটু বেশি পড়বেন, আমি যেগুলো একটু স্টার্ট দিই সেগুলো পড়েন, আছে অনেক, আমাদের সব পড়তে হবে না। ভার্স লেটার্স ওনার একটা কাব্যগ্রন্থ। আর একটা হচ্ছে সুডো মার্টার। দেখেন, এই যে দেখেন সুডো হচ্ছে মার্টার, এইটাও লাগবে না, এটাও আসে না, আমরা যেটা আসবে সেখানে নিয়ে যাই। এই যে এই কটা কবিতা থেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করবে যে এই কবিতাটা কার। এই কবিতার নামগুলো আপনাদেরকে পড়তে হবে। কবিতার নামগুলো কি আছে? যেমন প্রথম কবিতাটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। ক্যানোনাইজেশন মানে হলো পবিত্রকরণ। দ্য ক্যানোনাইজেশন মানে হলো পবিত্রকরণ, এইটা একটা। তারপরে আরেকটা হচ্ছে গুড মর্ডো মানে গুড মর্নিং, এখানে মর্নিংয়ের শর্ট ফর্ম করা আছে মর্ডো দিয়ে। আর একটা পড়বেন হচ্ছে
এই দুইটা এখান থেকে জরুরি। একটা হচ্ছে ক্যানোনাইজেশন আর একটা হচ্ছে দ্য গুড মরো। ক্যানোনাইজেশন আর একটা হচ্ছে গুড মরো। এই দুইটা পড়বেন হচ্ছে জন ডন থেকে। জন ডন থেকে এই দুইটা পড়লেই যথেষ্ট। আরও আছে এইখান থেকে আরেকটা আছে দ্য সান রাইজিং। হ্যাঁ, ওইদিকে ক্যানোনাইজেশন গুড মরো, ওই দুইটা হচ্ছে কবিতা। আরেকটা কবিতা হচ্ছে দ্য সান রাইজিং। আর এই কবিতায় কবি সূর্যকে তিরস্কার করেছেন কোনো একভাবে। এটা কবিতাটা আমারও পড়া নেই, পূজা রানী। এরপর আসেন, এই তিনটা জিনিস পড়বেন। আর তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে ফর গডস সেক, আল্লাহর দোহাই, হোল্ড ইউর টাং মানে হচ্ছে চুপ থাকো, অ্যান্ড লেট মি লাভ মানে হচ্ছে আমাকে ভালোবাসতে দাও। এই লাইনটা, বিখ্যাত লাইনটা লিখছে কে? জন ডন। যেহেতু জন ডনের উপাধি হচ্ছে পয়েট অফ লাভ, সো সেখান থেকে আপনি কিন্তু মনে রাখতে পারেন যে পয়েট অফ লাভের অর্থাৎ ভালোবাসার যে কবি, সেই কবির একটা বিখ্যাত উক্তি হচ্ছে এইটা, ফর গডস সেক, আল্লাহর দোহাই লাগে, বা হোল্ড ইয়োর টাং মানে তুমি চুপ থাকো, অ্যান্ড লেট মি লাভ। সো এত সুন্দর একটা বাক্য তো পয়েট অফ লাভ ছাড়া অন্য কেউ বলতে পারে না। তো সেইভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন জন ডন মেটাফিজিক্যাল কবি, তিনি এই উক্তিটা করেছেন। তার দুইটা কবিতা, ক্যানোনাইজেশন আর একটা বললাম হচ্ছে দ্য গুড মরো, এই দুইটা মনে রাখবেন, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে জন ডন সম্পর্কে অল্প কিছু তথ্য, যেটা পড়লেই যথেষ্ট। দেখেন, যারা না বুঝে জন ডনের বিস্তারিত পৃথিবী সব পড়তে যাবে, সে কিন্তু কমন পেলেও মনে রাখতে পারবে না। সো নন সাহিত্যিকের স্টুডেন্ট যারা আছেন, তারা আমার এই আলোচনাগুলো থেকে এতটুকুই পড়েন, বিশ্বাস রাখেন এখান থেকে কমন পড়বে। ওকে, এখন আমরা বেশ কিছু এমসিকিউ সমাধান করব। এক নম্বরটা বলেন, এক নম্বর। এই যে প্রথমে আমরা যে প্রশ্নটা পড়লাম, বলেন ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এই কোটেশনটা কার লেখা? আমরা এইমাত্র পড়লাম, সেটা হচ্ছে জন ডন, মানে হচ্ছে পয়েট অফ লাভ বা ভালোবাসার কবি যে, তার লেখা। 2 নাম্বারটা বলেন, হু রোট দ্য পোয়েম দ্য গুড মরো। গুড মরো কে লিখেছে? আমরা একটু আগেই বললাম। এটা দেখেন, এটা কিন্তু বিসিএস এ আসা প্রশ্ন, অর্থাৎ 40তম বিসিএস এর একটা প্রশ্ন। কে লিখেছে শুভ সকাল নামক কবিতাটা? তো গুড মরো বা শুভ সকাল কবিতাটা কে লিখেছেন? উত্তরটা হচ্ছে জন ডন। গুড মর্নিং এই কবিতাটা কে লিখেছেন? জন ডন। 2 এর আনসার হচ্ছে 4 নাম্বার। ওকে, 3 নাম্বারটা, এটা সম্ভাব্য প্রশ্ন, দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড। এটা কে লিখেছে? দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড এটা কি লিখেছে বলেন? 3 নাম্বার, দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড। 3 এর আনসারটা হচ্ছে 1 নাম্বার, জন ডন। একই রকম, এইটা পড়েন। এই প্রশ্নটা আসার মতো প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জন ডন কে ছিল? জন ডন ছিল হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। কে ছিল বলেন তো? মেটাফিজিক্যাল পয়েট। ওই যে বললাম যে দৈহিক বিষয়গুলো ছাড়া, দৈহিক বিষয় এড়িয়ে যে ভালোবাসার বর্ণনা করেছেন, সে হচ্ছে অন্যতম একজন কবি, মেটাফিজিক্যাল কবি জন ডন। তাহলে জন ডন সম্পর্কে আমরা অল্প কয়টা তথ্য শিখলাম। আরেকটা তথ্য শিখেন, হুইচ কল্ড রিলিজিয়াস পয়েট। মানে পয়েট অফ লাভ যে, ভালোবাসার কবি যে, সেই হচ্ছে রিলিজিয়াস পয়েট। তো রিলিজিয়াস পয়েটকে ধর্মীয় কবি বলা হচ্ছে কাকে? জন ডনকে। এটাও আনসার জন ডন। হু ওয়াজ এ মেটাফিজিক্যাল পয়েট অ্যান্ড এ ক্লার্গিম্যান। ধর্মযাজক ছিল, একই সাথে দুটো বিষয় কাজ করেছে এখানে। বলছে মেটাফিজিক্যাল কবি ছিল এবং ধর্মযাজক ছিল। আনসারটা হচ্ছে জন ডন এবং জর্জ হারবার্টও কিন্তু এই মেটাফিজিক্যাল কবিদের সদস্য। হুইচ কল্ড দ্য পয়েট অফ লাভ। কাকে পয়েট অফ লাভ হিসাবে ডাকা হয়? আরাফাত চৌধুরী, প্রশান্ত, বলেন কি হবে 7 এর আনসার? হুইচ কল্ড কাকে ডাকা হয় পয়েট অফ লাভ মানে ভালোবাসার কবি হিসাবে? আনসার হচ্ছে 2 নাম্বার, জন ডনকে বলা হয় ভালোবাসার কবি বা পয়েট অফ লাভ। ভালোবাসার কবি বলা হয় জন ডনকে। তো 7 এর আনসারটা হচ্ছে 2 নাম্বার। এরপর তাহলে আমরা এখন জন ডন সম্পর্কে যে তথ্যগুলো পড়লাম, সেগুলো একটু সংক্ষেপে ঝালাই করে নেই, কারণ এখান থেকে আপনাদের প্রশ্ন আসলে যেন আপনারা পারেন। জন ডন সম্পর্কে যে তথ্য পড়েছি, প্রথমে তাকে বলা হচ্ছে পয়েট অফ লাভ। আপনারা যা শিখলেন একটু করে কমেন্ট করেন। পয়েট অফ লাভ বলা হয়। তারপরে তিনি হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। হ্যাঁ, তিনি হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। আচ্ছা, তারপরে তার আর কিছু তথ্য ছিল না? তার আর কিছু তথ্য হচ্ছে ক্যানোনাইজেশন।
আচ্ছা, আরেকটা হচ্ছে দ্য গুড মরো, ক্যানোনাইজেশন, আরেকটা হচ্ছে গুড মরো। এই দুইটা হচ্ছে ওনার লেখা কবিতা। হ্যাঁ, এই দুইটা কবিতা আমাদেরকে মনে রাখতে হবে। সো এখান থেকে এতটুকু বিষয় জানলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমরা জন ডন এই পর্যন্তই শেষ করছি। ক্লার্গিম্যান ধর্মযাজক ছিল, রাইট। জন ডন এই পর্যন্তই শেষ। এখন আমরা দেখব জন মিল্টন নিয়ে। তো আলোচনা করছি জন মিল্টন সম্পর্কে। আমরা আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্ব দিব জন মিল্টনকে, এবং আমাদের রাইটার হিসেবে ইনি হচ্ছে আজকে দুইজন রাইটার নিয়ে আমরা আলোচনা করছি। জন মিল্টন। জন মিল্টনকে, জন মিল্টন হচ্ছে মহাকাব্যের কবি। আমরা এখান থেকে বেশ কিছু তথ্য শিখে নিচ্ছি। জন মিল্টন হচ্ছে মহাকাব্যের কবি। জন মিল্টনের জন্ম কত সাল? 1608 সাল এবং তার মৃত্যু হচ্ছে 1674 সাল। যেহেতু জন মিল্টন থেকে কোশ্চেন আসে বা আসছে, এই জন্য আপনাদেরকে জন মিল্টনটা একটু বেশি করে পড়তে হবে। ঠিক আছে, জন মিল্টন 1608 থেকে 1674। জন মিল্টন হচ্ছে 1608 থেকে 1674। আচ্ছা, এখন দেখেন জন মিল্টন 1608 থেকে 1674, এখানে একটা ঘটনা ঘটেছে। আমরা জন মিল্টন সম্পর্কে কিছু তথ্য দিয়ে নেই। জন মিল্টন হচ্ছে 1652 সালে হচ্ছে অন্ধ হয়। তিনি অন্ধ হয় কবে? 1652 সালে। আচ্ছা, তারপরে উনি সবচেয়ে বিখ্যাত দুটি মহাকাব্য হচ্ছে মানে ইপিক যেটাকে বলে ইপিক পয়েম, তিনি হচ্ছে ইপিক পয়েম লিখতেন, মানে মহাকাব্য লিখতেন, বড় বড় কবিতা লিখতেন। প্যারাডাইস লস্ট আর হচ্ছে প্যারাডাইস রিগেন, এই দুইটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় তার, অর্থাৎ সবচেয়ে বিখ্যাত দুইটা মহাকাব্য হচ্ছে এই প্যারাডাইস লস্ট আর হচ্ছে প্যারাডাইস রিগেইন। সো এই কয়টা তথ্য জরুরি। তারপরে তাকে ইপিক পয়েম বলা হয় বা ইপিক পয়েট বলা হয়, তিনি যেহেতু ইপিক পয়েম লিখতেন। এছাড়া তার সম্পর্কে জরুরি আর তথ্য লাগবে না। আরেকটা তথ্য হচ্ছে উনি হচ্ছে ক্যামব্রিজের স্টুডেন্ট ছিলেন এবং একইভাবে ক্যামব্রিজে ইনস্ট্রাক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইনস্ট্রাক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। এইগুলো তার সম্পর্কে তথ্য, আর তেমন কোনো তথ্য নাই। আমরা সরাসরি চলে যাব তার সাহিত্যকর্মে এবং তার উপাধিতে। এই যে উনি যে একজন মহাকাব্যের কবি, ওনার মতো বাংলাদেশের মহাকাব্যের কবিকে দেখেন এখানে লেখা আছে মিল্টন। মিল্টন হিসাবে, বাংলার মিল্টন হিসাবে পরিচিত হলো হেমচন্দ্র। দেখেন, তাহলে দ্য গ্রেট মাস্টার অফ ভার্স বলা হয়, ইপিক পয়েট বা মহাকাব্যের কবি বলা হয় কাকে? তাহলে এইখান থেকে আমরা সবচেয়ে জরুরি তথ্য হিসাবে মাথায় রাখবো, এই প্রশ্নটা আসবে আপনাদের, যে ইপিক পয়েট কে বা কাকে মহাকাব্যের কবি বলা হয়? ইপিক পয়েট কে বা কাকে মহাকাব্যের কবি বলা হয়? আনসারটা হচ্ছে জন মিল্টন। জন মিল্টন। আমরা আগে আলোচনা সারছি, তারপর কিন্তু মূল জায়গাতে প্রবেশ করব, এমসিকিউ। এরপরে পড়েন তার উল্লেখযোগ্য সাহিত্যসমূহ। জন মিল্টনের উল্লেখযোগ্য সাহিত্য, বিখ্যাত দুইটা ইপিক হচ্ছে প্যারাডাইস লস্ট আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইন। প্যারাডাইস লস্ট আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। দুইটা বিখ্যাত সাহিত্য হচ্ছে প্যারাডাইস লস্ট আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। আচ্ছা, প্যারাডাইস লস্ট কত সালের? 1667, আর প্যারাডাইস রিগেইন 1671। আমরা মাঝখানে একটা তথ্য দিয়েছিলাম, উনি অন্ধ হয়েছে 1652 সালে। তো দেখেন, অন্ধ হওয়ার পরে হচ্ছে তার এই দুটো লেখা। আর বিখ্যাত ইলেজি মানে শোকগাথা কবিতা, ইলেজি, লাইসিদাস, সং অফ শেক্সপিয়ার। ওনার একটা সাহিত্য বাদ দেওয়া যাবে না। আমি যেই কটা আপনাদেরকে দেখাচ্ছি সব কটাই আপনাদেরকে পড়তে হবে। তাহলে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, জন মিল্টন, এটা অনেকের মনে থাকে, এটা সহজ আছে। বিখ্যাত ইলিজি হচ্ছে লাইসিদাস, সং অফ শেক্সপিয়ার। বিখ্যাত ইলিজিয়াস হচ্ছে এলএস দিয়ে মনে রাখতে পারেন, লাইসিদাস, সং অফ শেক্সপিয়ার। তাহলে ইলিজি এলএস, আর ইপিক হচ্ছে পিপি। ইপিক কি? পিপি, মানে প্যারাডাইস লস্ট আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। তাহলে আমি যেভাবে ছোট ছোট পয়েন্ট দিয়ে মনে রাখার কথা বলতেছি সেইভাবে মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে পোয়েটিক ড্রামা মানে কাব্যিক নাটক, মানে কাব্যর স্টাইলে যে নাটকগুলো হয়, কাব্যিক নাটক। সো এখানে আছে হচ্ছে কমাস আর হচ্ছে স্যামসন অ্যাগনিস্ট। দেখেন, স্যামসন অ্যাগনিস্টিস, এইটা আপনাদের লাগবে না। বিখ্যাত প্রোস, গদ্য, এটা লাগতে পারে। অফ এডুকেশন কে লিখছে? এইটা কেন লাগে বলে দিই, সেটা হলো
ফ্রান্সিস বেকন কিন্তু আপনার এই অফ দিয়ে লেখালেখি করত, কিন্তু এইখানে অফ দিয়ে একটা লেখা আছে, এই লেখাটা কার লেখা বলেন তো? এই অফ দিয়ে লেখালেখিটা হচ্ছে আপনার কার? জন মিল্টনের। এইটা একটা প্রোজ বা গদ্য, এইটা আপনারা একটু মনে রাখতে পারেন। আর তার বিখ্যাত সনেট আছে দুইটা, অন দ্য ব্লাইন্ডনেস, অন দ্য লেট ম্যাসাকার। ব্লাইন্ডনেস তো মনে থাকবে, কারণ নিজে আসলে অন্ধ ছিল জন মিল্টন, সেই দিক থেকে আপনি মনে রাখতে পারেন। ব্লাইন্ড মানে অন্ধ, সো অন্ধত্বের কবি ছিল, সেই জন্য সে সনেট লিখেছে অন দ্য ব্লাইন্ডনেস। আর অন দ্য লেট ম্যাসাকার, অন দ্য ব্লাইন্ডনেস, আরেকটা হচ্ছে অন দ্য লেট ম্যাসাকার, এগুলো লিখেছেন কে? জন মিল্টন। তাহলে জন মিল্টনের সাহিত্যগুলো আমাদের কোনো সিস্টেম দিয়ে মনে রাখার দরকার নাই, সব কিছু সিস্টেম দিয়ে মিলাতে গেলে আপনাদের পরে কিন্তু পরীক্ষা বেশি বিপদ হবে। ওই জন্য এগুলো নর্মালি আপনারা এইভাবে মনে রাখার চেষ্টা চালাবেন। প্যারাডাইস লস্ট বিষয়ক কিছু বিষয় জানবো আমরা এখন। প্যারাডাইস লস্ট থেকে আমরা কয়েকটা তথ্য শিখে নিই। এখান থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কিছু কোটেশন বা উক্তি, বেশ কিছু কোটেশন বা উক্তি, সেগুলোর মধ্যে রয়েছে, যেমন আমরা প্রথমে একটু পড়ে নিই। এই উক্তিটা বারবার আসছে বা আসবে, বলছে ডেথ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স প্যালেস অফ ইটারনিটি। এটা বাংলা তো এখানে নিচে লেখাই আছে, এটা বাংলাটা অনেকে বুঝেন। ডেথ ইজ দ্য গোল্ডেন কি, মৃত্যুটা হচ্ছে একটা স্বর্ণ চাবি, দ্যাট যেটা ওপেন করে বা খুলে দেয় দ্য প্যালেস অফ ইটারনিটি, মানে চিরস্থায়ী রাজত্বের জায়গা খুলে দেয়। তো প্যালেস মানে রাজপ্রাসাদ, আর ইটারনিটি মানে হচ্ছে চিরস্থায়ী। সো বাংলাটা হচ্ছে এরকম, মৃত্যুই হলো চিরস্থায়ী জগতে প্রবেশের মূল চাবি, মৃত্যুই হলো চিরস্থায়ী জগতে প্রবেশের মূল চাবি। সো এইটা উনি আলোচনা করেছেন কোথায়, কোন গ্রন্থে? প্যারাডাইস লস্টে, প্যারাডাইস লস্টে আলোচনা করেছেন। তাহলে এখানে আপনাদের কিন্তু পরীক্ষার হলে প্রশ্নটা দুইভাবে আসবে, একটা হচ্ছে বলবে এই কোটেশনটা কে লিখেছে, দ্বিতীয়ত বলবে কোটেশনটা কোন মহাকাব্য থেকে নেওয়া হয়েছে, প্যারাডাইস লস্ট। আবার এটাও আসতে পারে যে কোটেশনে অনেক সময় আপনাদেরকে এই যে ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগুলো গ্রামার দেয়, কিন্তু লিটারেচারে গ্রামার দিবে না, সরাসরি আপনাদেরকে জিজ্ঞেস করবে এটা কে লিখেছে এবং কোন সাহিত্য থেকে নেওয়া হয়েছে। অথবা এটাও জিজ্ঞেস করতে পারে যে এটা হচ্ছে কোন কবির বিখ্যাত মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপর বেটার টু রিগেইন ইন দ্য হেল দ্যান সার্ভ ইন দ্য হেভেন, এটা আরেকটা বিখ্যাত কোট, প্যারাডাইস লস্ট মহাকাব্য থেকে নেওয়া। মহাকাব্য বলতেছি বারবার, মনে রাখবেন এপিক, এপিক। বেটার টু রিগেইন ইন দ্য হেল কথাটার মানে হচ্ছে যে উত্তম, টু রিগেইন ইন দ্য হেল মানে নরকের রাজত্ব করা, দেন চে সার্ভ ইন দ্য হেভেন মানে বলতেছে স্বর্গে আপনি দাসত্ব করবেন, এর চেয়ে নরকে রাজত্ব করা উত্তম। ওনার কথা মতে স্বর্গে দাসত্ব বা গোলামি করার চেয়ে নরকে রাজত্ব করা শ্রেয়। তাহলে এখানে দেখেন এইটাও প্যারাডাইস লস্ট থেকে নেওয়া হয়েছে, প্যারাডাইস লস্ট। এটা কে লিখেছেন? জন মিল্টন। এই কোটেশনটা যে উনি আসলে ইহকাল আর পরকালকে মিলেই কিন্তু এইটা লিখেছেন, মূলত হচ্ছে আপনার পরকালকে ঘিরে লেখা। দ্যাটস ওয়াই আপনি কিন্তু ওইভাবে চাইলে এটা মনে রাখতে পারেন, হ্যাঁ, যেহেতু হিভেন অ্যান্ড হেল স্বর্গ নরক নিয়ে লেখা, স্বর্গ আর নরক নিয়ে কে লিখেছেন? প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন, দুই খণ্ডে কে লিখেছেন? এটা জন মিল্টন। আচ্ছা, এরপর আসি, চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডেইজ, কী হবে এটা বলেন? এটাও জন মিল্টনের লেখা আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, বলছে চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে। কথাটার মানে কি? মানে হলো চাইল্ডহুড শোজ দ্য ম্যান, অর্থাৎ একটা শিশুকে আপনি ছোটোবেলায় দেখে চিনবেন যে সে বড় হয়ে কী হবে। অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডেইজ, ঠিক যেভাবে সকালের মর্নিং হওয়ার বিষয়টা সূর্যের দ্বারা প্রকাশ পায়। তার মানে সকাল যেমন দিনের বাহক, ঠিক শৈশব হচ্ছে ব্যক্তিত্বের বাহক, বা ভবিষ্যতে সে কেমন হবে তা বোঝার বাহক। তাহলে এটার আনসার, এটা হলো আরেকটা উক্তি পেলাম প্যারাডাইস লস্ট থেকে, প্যারাডাইস লস্ট থেকে। আচ্ছা, এইবার এই যে তিনটা কোটেশন পড়লাম, আরাফাত চৌধুরী একটু কষ্ট করে করেন ক্লাসটা, মনে রাখার টিপস, এই যে তিনটা কোটেশন পেলাম, একটা হচ্ছে অন্ধ মিল্টন গোল্ডেন কি দ্বারা নরকে রাজত্ব করে বলল মর্নিং শোজ দ্য ডেজ, এই একটা লাইন দিয়ে আপনি যদি মনে রাখতে চান তাহলে আপনি তিনটা কোটেশন মনে রাখতে পারবেন। কোটেশন হলো জন মিল্টন গোল্ডেন কিস দ্বারা, গোল্ডেন কি মনে আছে? জন মিল্টন বলেছেন হচ্ছে মৃত্যু হলো গোল্ডেন কি, যার মাধ্যমে মানুষ চিরস্থায়ী জগতে প্রবেশ করে। তাহলে জন মিল্টন বলছেন গোল্ডেন কি দ্বারা নরকে রাজত্ব করে, নরকে কে রাজত্ব করেছে?
নরকে রাজত্ব করেছে, মর্নিং রাজত্ব করে সে কি করেছে, মর্নিং শোজ দ্য ডেজ, এই কথাটা বলেছে। তার মানে সে এইটা জাস্ট গল্প আকারে মনে রাখার জন্য দিলাম, যদিও আপনাদের এই লাইনটা লাগবে না, এক লাইন করে আপনি 3টা কোটেশন মনে রাখতে পারবেন। সো এটা না চাইলেও সমস্যা নাই। সো এইভাবে আপনি জন মিল্টনের কোটেশনগুলো মনে রাখতে পারেন। সো এখানে আর তেমন কিছু নাই, এখানে আর আপনাদের পড়াবো না, একটা লাইন পড়াবো। এই প্যারাডাইস লস্ট মহাকাব্যটি জন মিল্টন রাজত্বের দুঃসহ ব্যথা নিয়ে ঈশ্বরের বিধিবিধানকে স্মরণ করেছেন। কোন নাটকে? প্যারাডাইস লস্টে। প্যারাডাইস লস্ট মানে স্বর্গ যে হারিয়েছেন, সেই স্বর্গ হারানোর বিষয়, অর্থাৎ সে যে রাজত্ব হারিয়েছেন, সেই সময় তিনি রাজার অধীনে ছিলেন, তো রাজত্ব হারিয়েছেন সেইটার ব্যথা নিয়ে বলছেন যে টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, মানে মানুষের প্রতি বিধাতার যে বিচার, মানুষের প্রতি যে বিধাতার বিচারের বিভিন্ন উপায় বা মাধ্যম, সেইটা সম্পর্কে উনি স্মরণ করেছেন এই প্যারাডাইস লস্ট নামক মহাকাব্যে। ঠিক আছে, এরপর আর কিছু নাই আমাদের, মোটামুটি তার আলোচনা এতটুকু জানলেই এনাফ। এখন আমরা এখান থেকে কিছু এমসিকিউ সলভ করে ক্লাস শেষ করব। তবে এমসিকিউ অনেকগুলো দিব, চেষ্টা করবেন একটা একটা করে সলভ করে ব্রেনকে ক্লিয়ার করে নিতে। প্রথমে 1 নাম্বার বলেন, প্রশ্ন নাম্বার 1 কি আনসার হতে পারে বলেন। প্যারাডাইস লস্ট অ্যাটেম্প্ট টু, মানে প্যারাডাইস লস্টে কি চেষ্টা করা হয়েছে? 1, প্যারাডাইস লস্টে চেষ্টা করা হয়েছে জাস্টিফাই করা দ্য ওয়েস অফ গড, অর্থাৎ বিধাতার যে বিচারের উপায়টা টু ম্যান, মানুষের প্রতি বিধাতার যে বিচারের বিভিন্ন সিস্টেম বা উপায় আছে সেইটা সম্পর্কে কি বলা হয়েছে এগুলো নিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন কোন গ্রন্থে? প্যারাডাইস লস্টে। মানে আনসারটা হচ্ছে এই প্রথমটাই যেটা বি নাম্বার দেওয়া আছে, এটাই আনসার। হ্যাঁ, বি। এরপর 2 নাম্বার, বেটার টু রিগেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। বলেন এটা কি আনসার হবে? 2 নাম্বার প্রশান্ত আব্দুল্লাহ আল বাশার। 2 নাম্বার কি আনসার হবে? বলছে বেটার টু রিগেইন ইন দ্য হেল দেন সার্ভ ইন দ্য হেভেন। বেটার টু রিগেইন ইন দ্য হেল দেন সার্ভ ইন দ্য হেভেন। 2 এর আনসার কে লিখেছেন? এটা জন মিল্টন। তাহলে এইটা দেখেন 43তম বিসিএস এ কিন্তু আসা প্রশ্ন। সো আমরা কেন জন মিল্টন পড়তেছি? কারণ এখান থেকে বিসিএস এ বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে, আর এই প্রশ্নগুলোই আসে, আমি যেগুলো করাচ্ছি এগুলোই আসবে। সো যারা এখন গুরুত্ব দিবে না তারা পরীক্ষার পরে পস্তাবে। 3 নাম্বারটা বলেন। 3 নাম্বার, অফ দ্য ফলোয়িং অথর্স হু রোট অ্যান ইপিক। বলছে এই রাইটারগুলোর মধ্যে কে ইপিক রচনা করেছেন? অফ দ্য ফলোয়িং অথর্স হু রোট অ্যান ইপিক, এই রাইটারদের মধ্যে কে ইপিক রচনা করেছেন? 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, এই রাইটারদের মধ্যে কে ইপিক রচনা করেছেন? আনসার হচ্ছে জন মিল্টন। জন মিল্টন হচ্ছে মহাকাব্যের রচনা করেছেন। 4 নাম্বার বলেন। 4, দ্য মেইন ক্যারেক্টার প্যারাডাইস লস্ট বুক 1 and 2, প্যারাডাইস লস্টের 2 পার্টে প্রধান ক্যারেক্টার কে? 4 নাম্বার প্রশ্ন বলছে প্যারাডাইস লস্টের ক্যারেক্টারের প্রধান ক্যারেক্টার কে? মেইন ক্যারেক্টার কে? 4 নাম্বার। আমরা যা আলোচনা করছি তার বাইরেও অতিরিক্ত কিছু বিষয় এখানে পাবেন এমসিকিউতে। 4 নাম্বার বলছে দ্য মেইন ক্যারেক্টার ইন প্যারাডাইস লস্ট বুক 1 and বুক 2, আনসারটা হচ্ছে 2 নাম্বার। এই যে দেখেন শয়তান, তার মানে শয়তান এবং ঈশ্বরের মধ্যে যে পারস্পরিক বিবাদ সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে যেই বইতে, সেই বইটার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। 5 নাম্বার, হু রোট প্যারাডাইস লস্ট, এটা তো সহজ, পারবেনি, জন মিল্টন। এটা উত্তর না করলে হচ্ছে 6, প্যারাডাইস লস্ট কাব্যের রচয়িতা কে? দেখছেন একই জিনিস, জন মিল্টন, বাংলা করে দিয়েছে। এটা না পড়লে হবে, এইটা পড়েন, হু রোট অন হিজ ব্লাইন্ডনেস। মনে আছে তো, এই যে সনেট রচনা করেছিলেন অন হিজ ব্লাইন্ডনেস মানে কি? অন্ধত্ব। সো অন্ধত্ব নিয়ে যে রচনা করেছিলেন সেটা কি? অন হিজ ব্লাইন্ডনেস কে রচনা করেছিলেন? যেহেতু ব্লাইন্ড যে কবি ছিলেন, মানে যে অন্ধ ছিলেন, জন মিল্টন, উনি লিখছেন, তাহলে আনসারটা হচ্ছে জন মিল্টন। 7 বি, পারতেছেন তো? কঠিন কিছু না, পারবেন। 8, প্যারাডাইস লস্ট ইজ এ, এই যে একটু অতীতের দিকে ফিরে যাচ্ছে, মানে এই কবিতা, মানে এই প্রশ্নগুলো যখন আসা শুরু করছে, অর্থাৎ 13তম বিসিএস থেকে কিন্তু শুরু হয়েছে, তাহলে জন মিল্টনের উপরে আমাদেরকে ডিটেলস পড়া উচিত। তো প্যারাডাইস লস্ট এটা কি লিখেছেন? এটা কি প্যারাডাইস লস্ট? এটা কি? 4, প্যারাডাইস লস্ট, আনসার কি? প্যারাডাইস লস্ট কে লিখেছেন? প্যারাডাইস লস্ট কি? প্যারাডাইস লস্ট হচ্ছে একটা ইপিক পোয়েম। প্যারাডাইস লস্ট হচ্ছে একটা ইপিক পোয়েম, বা এটা হচ্ছে একটা মহাকাব্য। প্যারাডাইস লস্ট একটা ইপিক পোয়েম বা মহাকাব্য। 9 নাম্বার, হুইজ দ্য ইংলিশ এপিক পয়েট, কে ইংলিশ ইপিক পয়েট? 9 নাম্বার, কে ইংলিশ ইপিক পয়েট?
আনসার হচ্ছে জন মিল্টন। এপিক পোয়েট কে? জন মিল্টন। একই জিনিস ঘুরে ফিরে বারবার প্রশ্ন করতেছে, মানে ওই মানে কে এপিক পোয়েট, কার এপিক আছে, এপিকটার রচয়িতাকে, একই জিনিস। দেখেন একই প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান ইংলিশ এপিক পোয়েট, একই না? বলছে নিচের কে হচ্ছে ইংলিশ এপিক পোয়েট বা মহাকাব্যের কবি। সো আপনি এটা একটাই শব্দ সবচেয়ে বেশি পপুলার, মিল্টন শব্দটাও বাংলাদেশে অনেকেই চিনেন, মিল্টন নামে অনেক ব্যক্তি আছে বাংলাদেশে। সো এইটা হচ্ছে মহাকাব্যের কবি। সো এইটা মনে রাখা একদম ইজি একটা ব্যাপার। তাহলে 10-এর আনসার হচ্ছে এ নাম্বার। এইটা একটু পড়েন, এইটা 11 নাম্বারটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, অনুশীলনমূলক প্রশ্ন যেগুলো আপনারা জানেন যে এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে এরকমভাবে আলাদা করে অনুশীলনমূলক প্রশ্ন দেওয়া হয়। 11 নাম্বার, জন মিল্টন ওয়াজ কল্ড দ্য গ্রেট মাস্টার অফ ড্যাশ। এটা আনসার কি হবে? গ্রেট মাস্টার অফ ড্যাশ। 11, তাহলে 11-এর আনসারটা কি হবে? 11 আনসার হচ্ছে ভার্স, গ্রেট মাস্টার অফ ভার্স। ভার্স মানে কি? পংক্তি বা কবিতা, কবিতার কি বলবো যে বিখ্যাত লেখক, গ্রেট মাস্টার অফ ভার্স বলা হয়। 12, হুইজ দ্য গ্রেটেস্ট রাইটার অফ পুরিতান পিরিয়ড। পুরিতান মানে হলো পিউরিটান, হ্যাঁ পিউরিটান মানে হলো বিশুদ্ধতার যুগ, বিশুদ্ধতার যুগের বিখ্যাত লেখককে। বিশুদ্ধতার যুগ কোনটা জানেন তো? ওই যে মেটাফিজিক্যাল বিশুদ্ধতার যুগ। তাহলে এখানে আনসারটা হচ্ছে 2 নাম্বার, জন মিল্টন। মেটাফিজিক্যাল যুগের কবি ছিলেন বা পুরিটান পিরিয়ড বা বিশুদ্ধতার যুগের কবি ছিলেন, সেটা হচ্ছে জন মিল্টন। এই যে পিউরিটান মিল্টন নানানভাবে মনে রাখতে পারেন, এইটার সাথে এটা সুর মিলিয়েও মনে রাখা যায়। তাহলে এটার আনসার হচ্ছে 12-এর আনসার হচ্ছে বি নাম্বার, জন মিল্টন। এইটা একটু পড়তে হবে, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে শোকগীতি লাইসিদাসের রচয়িতাকে। শোকগীতি ইলেজি রচনা করেছিল না? ইলেজি ছিল, ইলেজি জন মিল্টনের ইলেজি। লাইসিদাসের রচয়িতাকে, লাইসিদাস ইলেজির রচয়িতাকে, আনসারটা হচ্ছে জন মিল্টন। লাইসিদাস এইটার রচয়িতা হচ্ছে জন মিল্টন, জন মিল্টন, জন মিল্টন, লাইসিদাস। এখন আপনাদের পরীক্ষা আসবে কি? এটা শোকগাথা। অনেকেই কিন্তু এটা না বুঝে এটা না হলে ইলেজি, তাই না? আর অনেকে এটা না করে অনেকে বলবে যে এটা হচ্ছে আপনার হলো মহাকাব্য না বলে বসেন, ইপিক বলা যাবে না। সো পার্থক্যটা খেয়াল করতে হবে, একটা হলো ইপিক আর একটা হলো ইলেজি। ইলেজি শোকগাথা আর ইপিক মহাকাব্য। সো উনি কিন্তু লাইসিদাস, এটা কিন্তু মহাকাব্য না। মহাকাব্য দুইটা, প্যারাডাইস লস্ট আর হচ্ছে প্যারাডাইস রিগেইন, এই দুইটা। মহাকাব্য আসলে বিশাল বড় কাব্য, এই হলো মূল কথা। এবার আসেন 14 নম্বর, এটা দিয়ে আপনাদের সাথে আজকের ক্লাসের আলোচনা শেষ হবে। 14 নম্বর প্রশ্ন, দ্য রাইটার অফ প্যারাডাইস রিগেইনড। প্যারাডাইস রিগেইনডের রাইটার কি পারবেন না? প্রশান্ত, আরাফাত, ঘাসফুল। 14 নম্বর, দ্য রাইটার অফ প্যারাডাইস রিগেইনড। রিগেইন মানে স্বর্গ হারানো আবার স্বর্গ পুনরায় অর্জন করা, এই তো। তাহলে 14 নম্বর, 14 আনসার হচ্ছে বি নাম্বার, জন মিল্টন। এটা কে লিখেছেন? জন মিল্টন। দ্য রাইটার অফ প্যারাডাইস রিগেইনড লিখেছেন কে? জন মিল্টন। সো এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনার মূল বিষয়বস্তু, জন মিল্টন। আচ্ছা, আমরা যে মেটাফিজিক্যাল একটা শব্দ বলেছিলাম, সো মেটাফিজিক্যাল শব্দটার কিছু কথা এখানে লেখা আছে, এটা একটু পড়ে নেন আপনারা। মেটা অর্থ ছাড়া, অলরেডি বলেছি ক্লাসে, মেটা অর্থ ছাড়া, ফিজিক্যাল দৈহিক বিষয় ছাড়া। মেটাফিজিক্যাল শব্দের অর্থ হচ্ছে দৈহিক বিষয় ছাড়া। এই যুগের লেখকরা কি করছে? লাভ নিয়ে লিখছে, রিলিজিয়ন নিয়ে লিখছে, সোল, গড, লাইফ, ডেথ মানে মৃত্যু, জীবন, আল্লাহ বা ঈশ্বর, সোল মানে আত্মা, রিলিজিয়ন ধর্ম এবং লাভ ভালোবাসা, এই সমস্ত বিষয় নিয়ে লিখছে কেরা? এই মেটাফিজিক্যাল যুগের কবিরা। এরা তখন প্রেম ভালোবাসা ছাড়া অন্যান্য জিনিস নিয়ে লিখেছে, ঠিক আছে।